ঘুম ভাঙতেই নিজেকে সেই সোফায় আবিষ্কার করলো নিশাত। কত রাতে ঘুমিয়েছিল কে জানে। আশেপাশে চোখ ঘুরিয়ে কোথাও রায়ানকে দেখতে পেল না। উঠে বসে ঘড়ির দিকে চোখ পড়তেই চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। সময় এখন 8:30টার বেশি। সে এত বেলা অবধি ঘুমালো। ইস, শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে। জলদি আশ্রমে দৌড়ে গেল। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে নামলো। তার দুই শাশুড়ি খাবার এনে টেবিলে রাখছে। অর্থী আর রায়ান ডাইনিং টেবিলে বসে আছে। নিশাত টেবিলের কাছে আসতেই তাকে দেখতে পেয়ে সাথী নওয়াজ ঠেস মেরে বলে উঠল, শেহজাদে, আপনার সময় হলো বুঝি নিচে আসার? তা রাতে ঘুম পুরোপুরি হয়েছে তো? না হলে যান আর একটু ঘুমিয়ে নিন। চাচি শাশুড়ির কটু কথা শুনতে লজ্জায় মাথা নত করে নিল নিশাত। মায়ের ব্যবহারে অর্থীর রাগ হলো প্রচণ্ড। কথাটা রিমি নওয়াজও শুনেছে। তিনি একটু এগিয়ে এসে ছোট চায়ের উদ্দেশ্যে গম্ভীর মুখে আওড়ালো, ও এখনো ছোট, উঠতে একটু দেরি হতেই পারে। তোর মেয়েও তো বেলা করে উঠে, তখন তো কিচ্ছু বলিস না, তাহলে নিশাতকে কেন বলছিস? বড়জার কথা কানে প্রবেশ করতেই সাথী বেগম কটমট করে উঠল, আমার মেয়ে আর ও কি এক হলো আপু? আর তুমি জানো না অর্থী রাত জেগে পড়াশোনা করে? আমার কাছে তোর মেয়েও যেমন, নিশাতও তেমন। দুটোই আমার মেয়ে। আর নিশাতও হয়তো রাতে ঘুমোতে পারেনি ঠিক মতো, তাই লেট হয়েছে। এমন কথা যেন আর না শুনি। বড়জার গম্ভীর স্বরের বাণী শুনতেই চুপ মেরে গেল সাথী বেগম। নিশাত লজ্জায় মাথা আরও নত করল। তার জন্য সকাল সকাল ঝামেলা হলো, এটা কতটা অস্বস্তিকর। মাথা নত রেখে সবার উদ্দেশ্যে বলে উঠল, আমি দুঃখিত, কখন এত বেলা হয়ে গেছে বুঝতে পারিনি, আর কখন এমন হবে না। নিশাতকে সরি বলতে শুনে মুখ বাঁকালো সাথী নওয়াজ। রিমে নওয়াজ কিছু বলবে তার আগে আরহান সাহেব টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে নিশাতকে উদ্দেশ্য করে বললেন, এই বাড়িতে তোমার কাজ হচ্ছে সারাদিন বই পড়া, সময় মতো খাওয়া আর ঘুম। তাই এরপর থেকে যদি উঠতে লেটও হয় তবুও কাউকে সরি বলার কোনো প্রয়োজন নেই। মনে রেখো তুমি এই বাড়ির মেয়ে। কি মনে থাকবে তো? নিশাতের মাথায় হাত রেখে বলল শেষ কথাটা। নিশাত মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আরহান সাহেব খুশি হয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। অর্থী আর আয়নও মুস্কি হাসল বড় চাচার কথা শুনে। সাথী বেগম রাগে মনে মনে গজগজ করলেও মুখ ফুটে আর কিছু বলার সাহস করল না। কিছুক্ষণের মাঝে সবাই এসে ডাইনিং টেবিলে বসলো। রায়ানও বাইরে থেকে এসে খেতে বসে পড়ল। শ্বশুরের ডাকে নিশাতও সবার সাথে বসে পড়ল খেতে। খাওয়ার মাঝে আরহান সাহেব রায়ানের উদ্দেশ্যে বলে উঠল, আজ আর কালকের জন্য ছুটি নিও। রায়ান ভুরুকুচকে তাকিয়ে শুধালো, কেন? কারণ বৌমাকে নিয়ে আজ তুমি গ্রামে যাচ্ছ। বাবার কথায় অবাক হলো রায়ান। আবারও তাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। হালকা মেজাজের সাথে জবাব দিল রায়ান, তোমাকে বলেছিলাম তো আমার কাজ আছে, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আরহান বাবু ছেলের পানে এক ঝলক তাকিয়ে পুনরায় খাওয়াতে মন দিয়ে আওড়ালো, তোমার কি কাজ আছে বলো, আমরা করে দিব। হঠাৎ এভাবে বিয়ে হয়েছে আর 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও নিশাত আম্মু গ্রামে যেতে পারেনি। এতে গ্রামের মানুষ নাকি অনেক কিছু বলাবলি করছে। তাই একটা দিনের জন্য হলেও তোমার গ্রামে যাওয়া দরকার। এতে তোমার খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। বাবার শেষ একটা অনুরোধটাই না হয় রাখো। বাবা অনুরোধ করাতে রাগ লাগলেও বারণ করতে পারল না। আজও নীরব সম্মতি দিল। ছেলে রাজি হয়েছে বুঝতে পেরে হাসি ফুটে উঠল আরহান সাহেবের ঠোঁটের কোণে। আড়ালে হেসে পুনরায় বলল, সাথে করে অর্থী আম্মুকে নিয়ে যেও, নয়তো দেখা যাবে তোমার সাথে এতটা পথ যেতে যেতে নিশাত আম্মুর বোর হয়ে গেল। তোমাকে নিয়ে ভরসা নেই। রায়ানের ভ্রুতে গোটা দুয়েক ভাঁজের সৃষ্টি হলো। বাবা কি তাকে ইনডিরেক্টলি অপমান করছে? বাবার উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ভরসা না থাকলে আমার সাথে পাঠাচ্ছ কেন? নিজেই নিয়ে যাও। কারণ ওটা তোমার বউ, তাই তুমি অকর্ম হলেও তোমাকে নিয়ে যেতে হবে। সে অকর্মণ্য, এটাও শুনতে হলো। শুধু বেশি বেশি কথা বললেই বুঝি মানুষ কর্মণ্য হয়ে যায়? তাহলে সে এমনই ঠিক আছে। এমনিতে ওই মেয়ের সাথে কথা বলার আর কোনো ইচ্ছা নেই। সাথে করে নিয়ে যাচ্ছে এই অনেক। প্রচণ্ড বোর হয়ে ওই গ্রাম থেকে গেলেই তার ভালো হয়। বাবার সাথে আর কোনো বাকবিতণ্ডায় না গিয়ে চুপচাপ খেয়ে উঠে গেল। নিশাত সহ বাকিরা এতক্ষণ নীরব দর্শক ছিল।
তবে নিশাত আর অর্থী অনেক খুশি। নিশাতে তো ভেবেই ভালো লাগছে নিজের বাড়িতে যেতে পারবে আজ, নিজের বাবাকে এতগুলো দিন বাদে দেখতে পাবে। 3 দিন আর রাতকে তার অনেকই মনে হচ্ছে, কারণ এই প্রথম বাবাকে ছেড়ে, বাড়ি ছেড়ে কোথাও ছিল সে। নিশাতের রেডি হতে হতে বেলা গড়িয়ে 11টায় বাড়তালো। অর্থীও রেডি হয়ে নিশাতকে নিয়ে নিচে নামলো। বাড়ির পুরুষেরা সবাই যার যার কাজে বেরিয়েছে। বাড়িতে আছে শুধু বাড়ির 2 বেগম। নিশাত শাশুড়ির সামনে এসে নম্রতার সহিত বলল। আসছি আম্মু। রিমি বেগম নিশাতের মাথায় হাত রেখে বলল। সাবধানে যেও আর জলদি ফিরে এসো। তোমার বাবাকে বলবে সে যেন তোমার জন্য কোনো চিন্তা না করে। শাশুড়িকে মাথায় হাত বুলিয়ে দিতে দেখে হাসি ফুটল নিশাতের মুখে। চাষি শাশুড়ির দিকে ফিরে আসছি বলতেই সাথী বেগম কঠোরতার সাথে ব্যঙ্গ করে বলে উঠল। তুমি বরং গ্রামেই থেকে যেও, এখানে আর ফেরার দরকার নেই। নিশাতের মুখটা কালো হতে দেখে অর্থী রেগে মায়ের উদ্দেশ্যে বলল। এসব কেমন কথা আম্মু? মানুষকে কষ্ট দিতে কি তোমার ভালো লাগে? সাথী বেগম মেয়েকে ধমকে কিছু বলতে যাবে, তার আগে রিমি বেগম বাধা দিয়ে বলল। চুপ, মেয়েটা কোথাও যাবে, তাই যাওয়ার সময় কোনো ঝামেলা করিস না। তোমরা চলো বাইরে, রায়ান গাড়ি নিয়ে অপেক্ষা করছে। শেষের কথাটা 2 মেয়ের উদ্দেশ্য বলে তাদের নিয়ে বাইরে বেরিয়ে এলো। পেছন পেছন সাথী বেগমে এলো। গাড়ির কাছে একা দাঁড়িয়ে আছে রায়ান। সে কখন থেকে দাঁড়িয়ে আছে সে, আর এখন সময় হলো এই অসহ্য মেয়ে মানুষের আসার। কি এমন করেছে যে এত লেট হলো? আর চোখে একবার তাকালো নিশাতের পানে। মেয়েটার পরনে একটা 3 পিস পরা। মুখের দিকে ভালো করে না তাকিয়ে চোখ সরিয়ে নিল। অর্থীকে উদ্দেশ্য করে বলল। জলদি গাড়িতে উঠে বসো, অনেক দূরে যেতে হবে আমাদের। ভাইয়ের কথা শুনতেই অর্থী জলদি গাড়িতে উঠে বসলো। নিশাত আর একবার শাশুড়িকে বলে অর্থীর পাশে উঠে বসলো। দুজনকেই গাড়ির ব্যাক সিটে বসতে দেখে চোখ ছোট করে তাকালো রায়ান। তাকে কি ড্রাইভার মনে করেছে সবাই, যে একা একা বসে এত দূর ড্রাইভ করে যাবে? কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলল না। বললেই তো এই মেয়েকে ধরে সামনে পাঠিয়ে দিবে তার বোন, আর ওই মেয়ের পাশে বসে ড্রাইভ করাচ্ছে একাই ভালো। নিজের মতো ভাবনা ভেবে ড্রাইভিং সিটে উঠে বসলো রায়ান। নিজের মাকে বিদায় জানিয়ে গাড়িতে স্টার্ট দিল। রায়ানকে গাড়ি স্টার্ট দিতে দেখে সাথী বেগম পেছন থেকে ডেকে উঠল। এই অর্থী, ওখানে গিয়ে থাকতে কষ্ট হলে বিকেলে নিজের ভাইকে নিয়ে বাড়ি ফিরে আসিস। কষ্ট করে থাকার কোনো প্রয়োজন নেই। কথাটা কর্ণগোচর হতেই নিশাতের মন পুনরায় খারাপ হয়ে গেল। অতি রাগ হলেও মাকে কিছু বলল না, কারণ বললেও তিনি বুঝতেন না। রায়ান গাড়ি নিয়ে বাড়ির গেট পেরোতেই রিমি বেগম কটমট করে তাকালো ছোট চায়ের পানে। এমন তাকানোতে সাথী বেগমের কোনো হেলদোল হলো না, বরং বড়জাকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। রিমি বেগম দীর্ঘ শ্বাস ফেলল। তার এই চাটা আর ভালো হওয়ার নয়, কখন কাকে কি বলতে হবে তা আজও বুঝল না। প্রায় ঘন্টা 2 পর নিশাতের গ্রামে প্রবেশ করলো রায়ানের গাড়ি। গ্রামের একটা ইটের সরু রাস্তা ধরে একটু পথ অতিক্রম করতেই নিশাতের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। নিশাত গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। মনে হচ্ছে কতদিন পর সে নিজের বাড়িটাকে দেখছে। ওই তো তাদের ছোট বাড়িটা দেখা যাচ্ছে। রাস্তায় 2-1 মানুষ যারা অবাক হয়ে তাদের গাড়ির দিকে তাকাচ্ছে। নিশাত রাস্তায় দাঁড়ানো একটা মধ্যবয়স্ক লোককে ডেকে হাসি মুখে বলে উঠল। ও করিম চাচা, কেমন আছো গো? মনে হচ্ছে কতদিন পরে তোমাদের দেখছি। ততক্ষণে রায়ান আর অর্থীও নেমে পড়েছে গাড়ি থেকে। করিম চাচা একটু এগিয়ে এসে নিজেও হাসি মুখে বলে উঠল। আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? এই বুঝি তোর জামাই? হঠাৎ বিয়ে হয়ে গেল তোর, আর আমরা কিছু জানতেই পারলাম না। নিশাত রায়ানের দিকে একটু দেখলো যে এখন তীক্ষ্ণ চোখে তার আর করিম চাচার দিকে তাকিয়ে আছে। নিশাত করিম চাচাকে কি উত্তর দিবে বুঝলো না। ইতিউতি করে বলল। ওই আর কি, এখন আমরা আসি চাচা, পরে তোমার সাথে কথা বলবো। কথা শেষ করেই নিশাত অর্থীর হাত ধরে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। অর্থী ভাবির সাথে যেতে যেতে নিজের ভাইকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া, গাড়ি থেকে ব্যাগ দুটো নিয়ে এসো প্লিজ। রায়ান বউ আর বোনের পানে রাগান্বিত চোখে তাকালো। এখন তাকে ব্যাগও বইতে হবে, কি আর করার, নিজের বউ আর বোনই তো। গাড়ির ডিকি থেকে ব্যাগটা নিয়ে তাদের পেছন পেছন এগিয়ে গেল। তখনও কয়েকটা উৎসুক চোখ তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। নিশা তাদের ছোট টিনের গেটটা পেরোতেই সামনে নিজের মাকে দেখতে পেল। দেখতে পেয়েই উৎফুল্ল স্বরে জিজ্ঞেস করলো। কেমন আছো আম্মু? পূর্ণা বেগম নিরেট স্বরে প্রত্যুত্তর করল। ভালো, তুমি? নিশাতের মনে হলো তাকে দেখে তার মা খুশি নয়, তবুও নিজের মুখের হাসিটাকে আড়াল হতে দিল না। সে একই স্বর বজায় রেখে উত্তর করল। আমিও ভালো আছি। আব্বু কোথায় আম্মু? ঘরের ভেতরে আছে। মায়ের থেকে উত্তর পেতে নিশাত অর্থীকে ছেড়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল।
অর্তি ভালোই বুঝলো তার ভাবি বাড়ি আসতে পেরে উন্মুক্ত পাখি হয়ে গিয়েছে। অর্তি হাসি মুখে পূর্ণা বেগমকে সালাম জানালো। রায়ান এসেও সালাম জানাতেই পূর্ণা বেগম সালামের প্রত্যুত্তর দিয়ে তাদের সাথে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো। নিশাত বাবা মায়ের রুমে আসতেই চক্ষুগোচর হলো হুইল চেয়ারে বসে আছে এক ব্যক্তি, যার খুশিতে ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটি তার পানে নিবদ্ধ হয়ে আছে। নিশাত দৌড়ে গিয়ে নিচে হাঁটু ভেঙে বসে পড়ে ব্যক্তিটির হাঁটু জড়িয়ে ধরে ডেকে উঠল। আব্বু, নোমান সাহেব মেয়ের মাথায় হাত রেখে হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছে আমার আম্মু? আমি তো ভীষণ ভালো আছি তোমাকে দেখার পরে। তুমি কেমন আছো? মেয়ের উৎফুল্ল স্বর শুনে নোমান সাহেবের মনটা শান্ত হলো। মনে হচ্ছে মেয়ে খুবই ভালো আছে তার। মাথাটা নিচু করে মেয়ের কপালে একটা স্নিগ্ধ স্পর্শ দিয়ে প্রত্যুত্তর করলো। আমিও আমার আম্মুকে দেখতে পেয়ে ভীষণ ভালো আছি। নিশাত বাবার সাথে হাজারো কথা জুড়ে দিল। এতদিন পর কাছে পেটের সব কথা উগলে দিল। নোমান সাহেব তা নীরবে শ্রবণ করলো। তাদের কথার মাঝে নোমান সাহেব হঠাৎ বলে উঠল, কেমন আছো বাবা? দরজায় দাঁড়িয়ে আছো কেন? আসো, ভিতরে আসো। বাবার কথা শুনতেই তার চোখ অনুসরণ করে দরজার দিকে তাকালো নিশাত। সেখানে রায়ান দাঁড়িয়ে আছে। অভিব্যক্তি বোঝা যাচ্ছে না, তবে এতক্ষণ দাঁড়িয়ে বোধহয় তাদের কথা শুনতে ব্যস্ত ছিল। নিশাত চোখ ঘুরিয়ে নিতেই রায়ান ভেতরে প্রবেশ করতে করতে উত্তর করলো, ভালো, আপনি কেমন আছেন? সরি আপনাদের বিরক্ত করলাম। না না বাবা, বিরক্ত কেন করবে? ও তো এমনিই সারাদিন আমার সাথে গল্প করতে থাকে। আমিও ভালো আছি, বসো তুমি। রায়ান বসলো না, তবে দাঁড়িয়ে টুকটাক কথা বলল নোমান সাহেবের সাথে। আর চোখে একবার নিশাতের পানেও তাকালো। মেয়েটা এত কথা বলতে পারে? কই, তাদের বাড়িতে তো এত কথা বলতে দেখেনি কখনো। অবশ্য সে খেয়ালই বা করেছে কখন এতটা? রায়ান নিজের ভাবনা বাদ দিয়ে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে কিছু জিনিস আছে, আমাকে দেখিয়ে দাও কোথায় রাখতে হবে, আমি এনে রাখছি। নোমান সাহেব বাধা দিয়ে বলল, জিনিস কেন আনতে গেলে বাবা বলো তো? আর তোমাকে কিছু আনতে হবে না বাবা, আমি পূর্ণকে বলেছি, ও নিয়ে আসবে। সমস্যা নেই আঙ্কেল, আমিই পারবো। নোমান সাহেব আর বাধা দিলেন না। নিশাত বাবাকে ছেড়ে উঠে যেতেই রায়ানও তার পিছু পিছু বেরিয়ে গেল। নিশাত গাড়ির কাছে গিয়ে অবাক হলো। গাড়ি ভরা কত ফল, সবজি, মিষ্টি রাখা। মিষ্টি তো তারা আসার সময় রায়ান কিনেছিল, কিন্তু বাকি সব তারা আসার আগে রায়ান কি এসব কিনে রেখেছিল, নাকি তার শ্বশুরমশাই এসব কাণ্ড করেছে? শ্বশুরমশাই হবে হয়তো। নিশাত নিজেও রায়ানকে সাহায্য করলো জিনিসগুলো ঘরে নিয়ে রাখতে। নোমান সাহেব এত জিনিস দেখতে পেয়ে রায়ানকে মিষ্টি বকলো। রায়ান তাতে শুধু হালকা হাসি উপহার দিল। নিশাত ওর থেকে তার থাকার ঘর দেখিয়ে দিল। নিশাতের ছোট্ট একটা টিন শেড ইটের ঘর, তাতে ছোট ছোট 4টি রুম আর একটা বাথরুম। বাইরে উঠোনের একপাশে একটা মাঝারি সাইজের রান্নাঘর, আর সেই ঘরের মাঝে খাওয়ার জায়গা করা। নিশাত রায়ানকে নিয়ে তার রুমে এলো। এই বাড়িতে এসি নেই, তবে জানালা খুলে দিলে ঠান্ডা স্নিগ্ধ বাতাসের অভাব নেই। নিশাত ব্যাগ থেকে রায়ানের পোশাক বের করে দিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। রায়ান বিনা বাক্য ব্যয় তা মেনে নিল। রায়ান ফ্রেশ হয়ে আসতেই নিশাত নিজেও ফ্রেশ হয়ে নিল। সবাইকে নিয়ে খাবার ঘরে গেল খাবার খেতে। আগেই ফোন করে জানানো হয়েছিল, তাই তো পূর্ণা বেগম রান্না করে রেখেছিল। জামাই প্রথমবার এসেছে বলে কথা, কোনো কিছুতেই অপূর্ণ রাখেনি নোমান হায়দার। খাওয়ার মাঝে সবার কানে প্রবেশ করলো একটা যুবকের উচ্চ কণ্ঠস্বর। ও মামা, কোথায় তোমরা? দেখো এসে গেছি। নিশাত তখনও খেতে বসেনি। স্বরটা কানে পৌঁছাতে দৌড়ে খাবার ঘর থেকে বেরিয়ে গেল। রায়ান সেদিকে বিরক্ত চোখে তাকালো। এতদিন এই মেয়েকে বড় মনে হলেও আজ বাচ্চা মনে হলো। এইভাবে কেউ দৌড়ায়? যদি পড়ে যেত? নিজের ভাবনাতেও বিরক্ত হলো রায়ান। ওই মেয়ে পড়লে পড়ুক, তাতে তার কি? নিশাত বাইরে এসে নিজের একমাত্র ফুফাতো ভাই নির্ভারকে দেখে চেঁচিয়ে উঠল, ভাইয়া কেমন আছিস? তুই আসবি বললো না তো আব্বু? নির্ভর কাছে গিয়ে সে আলতো হেসে বলল, ভালো, তোরা আসবি তাই মামা সকালে ফোন করে বললো আসতে, যদি কোনো সাহায্য লাগে তাই। কিন্তু শহর থেকে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, সবাই খাবার ঘরে, তুইও চল আগে খেয়ে নিবি। নির্ভর মুস্কি হেসে বোনের সাথে এদিকে গিয়ে এগিয়ে গেল। নির্ভর ভিতরে ঢুকিয়ে নিজের মামা মামিকে সালাম জানিয়ে বসার টেবিলের দিকে তাকাতেই চোখ পড়ল অর্থির দিকে। ভারী অবাক হলো নির্ভর। এই মেয়ে এখানে কি করছে? এই মেয়ে কি নিশাতের শ্বশুর বাড়ির কেউ? ও গড, সে জানলে তো এখানে আসতোই না। এখন মুসিবতের সাথে করে এনেছে তার বোনটা। ঠিক একই অবস্থা অর্থিরও হলো। নির্ভরের স্বরটা কাছ থেকে শুনতেই সে মাথা তুলে তাকিয়েছিল। নির্ভরকে দেখে অবাকের তাড়নায় মুখ দুটো হা হয়ে গেল। এই ছেলে এখানে কি করছে? এটা কি তার ভাবির আত্মীয়? ভাবতেই খুশিতে মনটা বাকবাকুম করে উঠল। ইস, তার বড় আব্বু কত ভালো একটা কাজ করেছে তাকে এখানে পাঠিয়ে।
আনন্দ চোটে মুখের হা বন্ধ করতে ভুলে গেল অর্থি। অর্থিকে এভাবে হা করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নির্ভর বিরক্ত হলো। দেখ কিভাবে বোকার মতো তাকিয়ে আছে। নির্ভর অর্থির উদ্দেশ্যে বিরক্ত অথচ মজা করে বলে উঠল, এই যে মিস, হাঁটা বন্ধ করুন, নয়তো গ্রামের সব নোংরা মাছি ঢুকে পড়বে মুখের ভিতর। নির্ভরের কথা শুনতে পেয়ে থতমতো খেয়ে গেল অর্থি। তড়িঘড়ি করে খাবার গিলতে গিয়ে তা মাথায় উঠে গেল। ফলে অর্থি খুক খুক করে কেসে উঠল। নিশাত জলদি এক গ্লাস পানি এগিয়ে দিতেই অর্থি পানি খেয়ে নিজেকে শান্ত করল। রায়ান খাওয়া বাদ দিয়ে বোনকে হালকা ধমকের স্বরে বলল, মন কোথায় থাকে তোর? সাবধানে খেতে পারিস না? ভাইয়ের ধমক শুনতে অর্থি মিনমিন করে বলল, সরি ভাইয়া। আস্তে খা। বলে আবার খাওয়াতে মন দিল দুই ভাই বোন। অর্থি আর চোখে নির্ভরের দিকে তাকাতে ভুলল না। নিশাত মনে মনে ভেঙচি মারল রায়ানের উদ্দেশ্যে। নিজের বোন টিকাকেও সামান্য কারণেই কেমন ধমকাচ্ছে দেখো। ভালোভাবে বললেই পারত। গোমরামুখ লোক কোথাকার। দুপুর গড়িয়ে বিকেলের আবহাওয়ার দেখা মিলতেই অর্থি এসে বায়না ধরল সে গ্রাম দেখতে বের হবে। আজ রাতটাই তো তারা থাকবে। আজ না দেখলে তো আর দেখতেই পাবে না সে। তাই তো বলে কয়ে নিজের ভাইকেও মানিয়ে নিল। নিশাত তো এক কথাতেই রাজি। এই সুযোগে গ্রামের সবার সাথে দেখা হয়ে যাবে। নিশাত সবাইকে নিয়ে বের হলো গ্রাম দেখতে, সাথে নির্ভরকেও নিল। নির্ভর না চাইতেও বোনের জন্য যেতে হলো, তবে সাথে অর্থি থাকায় সে ভীষণ বিরক্ত। তাই তো সবাইকে রেখে একা একা আগে আগে হাঁটতে লাগলো। তার দেখা দেখি অর্থি একটু জোরে পায়ে চালালো, ফলে ভাই আর ভাবিকে রেখে একটু এগিয়ে গেল। নিশাত আর রায়ান এখন পাশাপাশি হাঁটছে। এতে রায়ানের কোনো ভাবান্তর না হলেও নিশাতের হালকা অস্বস্তি হলো। এই গোমরা লোকের সাথে থেকে তো সে কিছুই উপভোগ করতে পারছে না, আর না পারছে তার গ্রামের মানুষের সুনাম করতে। এভাবে মুখ বুজে ঘোরা যায়? এই অর্থি আপু কেন যে তাকে রেখে আগে চলে গেল কে জানে। ধুর, একটু জলদি হেঁটে অর্থিকে ধরা উচিত ভেবে একটু জোরে হাঁটা দিল। তখনই পেছন থেকে এক মহিলার ব্যঙ্গাত্মক স্বর ভেসে এলো, যা শ্রবণ হতেই শুধু নিশাত নয়, রায়ানের পাও ভূমিতে স্থির হয়ে গেল। যেন ব্যঙ্গাত্মক স্বরের বাক্যটি তাদের দুজনের পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। আরে নিশাত, তোর কপাল তো খুলে গেছে মনে হচ্ছে। এই শ্যামবর্ণা চেহারা নিয়ে এমন সুন্দর পোলাকে পেলি কিভাবে বলতো? কটাক্ষে পরিপূর্ণ কথাটি শ্রবণ হতেই নিশাত পিছু ফিরে তাকালো। এক মাঝবয়সী মহিলা যেন সম্পর্কে নিশাতের চাচি হন, তিনি এই কথাটি বলেছেন, যার মুখে এখন ব্যঙ্গাত্মক হাসি বিদ্যমান। রায়ানও পিছু ফিরে মহিলাটির দিকে এক ভুরু উঁচু করে চাইল। মহিলার চাহনি দেখে মনে হচ্ছে কারোর সফলতা দেখলে যেমন হিংসা করে তাকালে যেমন রিয়াকশন হয় ঠিক তেমন। নিশাত অস্বস্তি অনুভব করলো। এমন প্রশ্নের কি উত্তর দিবে সে এখন? তাছাড়া পাশে রায়ান দাঁড়িয়ে আছে এখন। নিশাত হাসার চেষ্টা করে বলল, ওই আসলে সবই আপনাদের দোয়া চাচি। নিশাতের উত্তর পেয়ে মহিলাটি মুখ বাঁকিয়ে কটাক্ষ করে বলে উঠল, সব আমাদের দোয়া নাকি কোনো কাণ্ড ঘটিয়েছিস বলতো? কিছুদিন আগে শহরের পরীক্ষা দিতে গেলি, আর এরই মাঝে তোর বিয়ে হয়ে গেল। আবার এতদিন পরে এলি যে, স্বামী বুঝি মেনে নেয়নি? নিশাতের আখি যুগল ঝাপসা হয়ে এলো। গায়ের রংটা সামান্য শ্যামলা বলে এভাবে বলবে, আর যদি সে কালো হতো তাহলে আর কি কি শুনতে হতো কে জানে। নিজেকে আটকালো নিশাত, আখি দুটোকে ঝাপসা হতে দিল না। চাচির কথার প্রত্যুত্তরে কিছু বলবে তার পূর্বেই রায়ান গম্ভীর স্বরে মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, আপনার ভাষ্য মতে নিশাত অসুন্দর, তাই কাণ্ড ঘটানোর হলে সুন্দর মেয়ের সাথে ঘটাতাম, তার সাথে কেন ঘটাবো? আর তার পাশে দাঁড়ানো সুন্দর পোলাটাকে দেখতে পেলেন, অথচ সেই পোলাকে দেখে বুঝতে পারলেন না যে সে বিয়েটা মেনে নিয়েছে, বিধায় এখানে তার পাশে দাঁড়িয়ে আছে। নাকি সেটা বোঝার মতো বুদ্ধি আপনার ঘটে নেই? রায়ানের জলদ গম্ভীর স্বরের বিপরীতে মহিলাটি কোনো জবাব দিতে পারল না। মুখ ঘুরিয়ে মিনমিনিয়ে চলে গেল। মনে মনে মুখ ভেঙাতে ভুলল না। মহিলাটি চলে যেতে নিশাতের পানে একবার তাকিয়ে পুনরায় সামনের দিকে ফিরে হাঁটতে শুরু করলো রায়ান। নিশাত তখন কনফিউজড হয়েছিল। তার হয়ে রায়ানের প্রত্যুত্তর করাতে ভালো লেগেছে, কিন্তু প্রথম কথা শুনে বুঝলো না এই লোকটা তাকে অপমানের হাত থেকে বাঁচালো নাকি নিজেও আর একটু বেশি অপমান করলো কালো বলে। আর শেষে এটা কি বলল, মেনে নিয়েছে? মিথ্যুক কথাকার। রায়ানকে সামনে এগিয়ে যেতে দেখে নিজেও জলদি রায়ানের পাশে হাঁটতে শুরু করে জিজ্ঞেস করলো, আপনি মিথ্যে বললেন কেন? রায়ান সামনের দিকে হাঁটতে হাঁটতে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কি মিথ্যে বললাম? ওই যে বললেন বিয়ে মেনে নিয়েছেন, ওটা। এসব না বললেও হতো, মিথ্যে বলার দরকার ছিল না। রায়ান পায়ের জোর বাড়িয়ে দিল। নিষাদকে ছাড়িয়ে যেতে যেতে তেরা স্বরে উচ্চারণ করলো, আমার ইচ্ছে যা খুশি বলবো, মিথ্যে সত্যি আমি বুঝে নেব। এমন তেরা উত্তর দেওয়ার কি আছে? তেরা লোক একটা। নিজেও জোরে জোরে হাঁটা শুরু করলো নিষাদ। অতিথিদের ধরা উচিত।
এই সিনিয়র ভাই, একটু আস্তে হাঁটুন না। এই নিয়ে বোধহয় 10 বার কথাটা বলল অর্থি। নির্ভর বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। এইভাবে ডাকতে শুনলে মানুষ কি ভাববে? নির্ভরকে দাঁড়াতে দেখে অর্থি দৌড়ে এসে তার পাশে দাঁড়ালো। নির্ভর ভ্রুকুটি করে জানতে চাইল। এভাবে ডাকছো কেন? অর্থি বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলল, আরে আপনি আগে আগে চলে যাচ্ছেন কেন? একা একা হাঁটা যায় নাকি? একা একা হাঁটতে কষ্ট হলে নিজের ভাই আর ভাবির সাথে আসতে, আমার পিছু পিছু আসছো কেন? নির্ভরের রাগে শুনে মুখটাকে আরো ইনোসেন্ট বানিয়ে ফেলল। আরে রেগে যাচ্ছেন কেন? আমি না আপনাদের আত্মীয়, আর আত্মীয়ের সাথে এমন কেউ করে বুঝি? অর্থির কথায় বিরক্তিকর একটা শ্বাস ফেলে নিজেকে দমালো নির্ভর। সামনে ফিরে অর্থির পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, তুমি যে রায়ান ভাইয়ের বোন বলনি কেন? অর্থি অবাক হওয়ার ভান করে বলল, আপনি বুঝে আমার সাথে অনেক বেশি সময় কাটান যে নিজের সম্পর্কে সব জানাতে পারবো আপনাকে। তাছাড়া আমি কি জানতাম নাকি যে আপনি ভাইয়াকে চেনেন আর ভাবির সাথে তার বিয়ে হবে আর আপনিই তার ভাই হবেন? অর্থিকে এত বড় উত্তর করতে দেখে এক পেশে হাসলো নির্ভর। পুনরায় বলল, রায়ান ভাইয়াকে তেমন চিনতাম না, শুধু শুনেছিলাম ভালো একজন ডক্টর সে। তবে তোমার চাচা মানে নিশুর শ্বশুর মশাইকে চিনতাম, মামার বাড়িতে একবার পরিচয় হয়েছিল। অর্থি উৎসুক হয়ে জানতে চাইল, আচ্ছা, আপনি কি জানেন বড় আব্বুর সাথে আঙ্কেল মানে ভাবির বাবার সাথে কিসের সম্পর্ক? আমাদের বলেছে আঙ্কেল নাকি তার বন্ধু, অথচ আঙ্কেল কখনো আমাদের বাড়িতেই যায়নি, তাই জিজ্ঞেস করলাম। বন্ধু যখন বলেছে তখন বন্ধুই হবে হয়তো, আমি জানি না। উত্তর পেয়ে আর কিছু জিজ্ঞেস করলো না অর্থি। দুজনে চুপচাপ হাঁটতে লাগলো। নির্ভর আর চোখে একবার অর্থির দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, এটা গ্রাম, তাই যতক্ষণ এখানে আছো ভার্সিটির মতো আমার পিছু ঘুরবে না। তাছাড়া তোমার ভাইয়াও সাথে আছে, বুঝেছো? কথাটা শুনতে পেয়ে মুখ বাঁকালো অর্থি। সে কি অবস্থা নাকি? তবে সুযোগ পেয়ে মজা করে বলল, আচ্ছা, তা গ্রামে আপনার পিছু ঘুরলে কি হবে? শুনেছি গ্রামে নাকি ছেলে মেয়েদের একসাথে দেখলে বিয়ে দিয়ে দেয়। আমার সাথেও তাই করবে নাকি? কথাটা বলেই দু হাতে মুখ চেপে ধরে এমন ভাব করলো যেন কথাটা ভেবে সে ভীষণ অবাক হয়েছে। নির্ভর বিরক্ত হলো। এই মেয়ে শুদ্ধাবান নয়, কথা কখনো সিরিয়াসলি নেয় না। নিষাদদের মাঝামাঝি আসতে দেখেই পুনরায় হাঁটার মাত্রা বাড়িয়ে দিল নির্ভর। একা একা বিড়বিড় করে বলে উঠল, পাগল কোথাকার। কথাটা ঠিক শুনতে পেল অর্থি। তবে ভাইয়া আর ভাবিকে কাছাকাছি দেখে আর কিছু বলল না। নিষাদকে কাছে পেয়ে তার হাত দুটো পাকড়াও করে সারাটা বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধির সময় কাটালো চার প্রাণী। নিষাদ গ্রামের সব আর্থিকে দেখালো। অর্থি নিজের ফোন বের করে তাতে গ্রামসহ নিজের আর ভাবির কিছু সুন্দর মুহূর্ত স্মৃতি হিসেবে রেখে দিল। নিষাদটা বাড়ি ফিরেছে, অনেকক্ষণ হয়েছে। সন্ধ্যায় সবার জন্য চা করে সবাইকে 1 কাপ দিয়ে নিজের বাবার জন্য 1 কাপ নিয়ে বাবার রুমে প্রবেশ করলো। নোমান সাহেব বিছানায় আতশোয়া হয়ে শুয়ে আছে, হাতে একটা বই হয়তো পড়ছে। নিষাদকে দেখেই বইটা রেখে দিলেন তিনি। নিষাদ বাবাকে একটা চায়ের কাপ ধরিয়ে দিয়ে পাশে বসলো। বাবা মেয়ে আবারও গল্পে মত্ত হলো। কথা বলার মাঝে নিষাদ হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা আব্বু, তুমি ঘটা করে এমন বড়লোক বাড়ির সুন্দর ছেলের সাথে আমার বিয়ে কেন দিলে? তুমি জানো না তোমার মেয়ে কালো? মেয়ের প্রশ্ন শুনতেই নোমান সাহেব মুখ কালো করে বলল, কেন? তোমাকে কি শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়নি? তারা তোমাকে কিছু বলেছে গায়ের রং নিয়ে? বাবা যে চিন্তিত হয়ে পড়েছে তা ভালোই বুঝলো নিষাদ। বাবা চিন্তা সরাতে হেসে দিয়ে বলল, না আব্বু, তারা কেউ কিছু বলেনি, আমার নিজেরই মনে হলো তাই জিজ্ঞেস করলাম। তবে সব কিছুতে সামঞ্জস্যতা বজায় রেখে চলা ভালো নয় কি? তাদের আর আমাদের মাঝে তো আকাশ পাতাল তফাৎ। নোমানবাবুর মেয়ের হাসি দেখেও চিন্তা দূর হলো না। পুনরায় উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, তোকে কি কিছু বলেনি তো আম্মু? জামাই যে কি তোকে মেনে নিয়েছে? সত্যি বলতো। এই মানুষটা তাকে নিয়ে কত চিন্তা করে। সব বাবারই এমন হয় বুঝি, নাকি শুধু তার বাবাই এমন? এমন প্রশ্ন করে যে ঠিক করেনি তা ভালোই বুঝতে সক্ষম হলো নিষাদ। বাবাকে থামাতে বলল, আরে বাবা, কেউ কিছু বলেনি বললাম তো। আর তোমার জামাইও আমাকে মেনে নিয়েছে। আমি তো শুধু জানতে চাইছিলাম হঠাৎ করেই কেন বিয়েটা দিলে। না বলতে চাইলে থাক। এর উত্তর একটু শান্ত হলো নোমানবাবু। চাটা এক চুমুকে শেষ করে কাপটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর স্বপ্ন পূরণ করার জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না আম্মু। বাবা হয়ে মেয়ের চোখের জল কিভাবে সহ্য করতাম বল? তোর বাবা তো অক্ষম, তাই সুযোগ পেতেই আর হাতছাড়া করতে চাইনি। তোর সুখটা তো আমার কাছে আগে মা।
বাবার মুখে ইমোশনাল কথা শুনে চোখ টলমল করে উঠল। উঠে দাঁড়িয়ে হালকা রাগ দেখিয়ে বাবার উদ্দেশ্যে ধমকে উঠল। তোমার সাহস কি করে হলো নিজেকে অক্ষম বলার? খবরদার, যদি আর একবার এমন কিছু বলেছ তো আমার স্বপ্নের থেকে তুমি অনেক বেশি বড় আমার কাছে আব্বু। আমি স্বপ্ন পূরণের জন্য নয়, তোমার কথা বলতে বিয়ে করেছি। তুমি আমাকে যতটুকু দিয়েছো আমি তাতেই ভীষণ খুশি। মেয়েকে রাগ করতে দেখে মুচকি হাসলেন নোমানবাবু। সে যতবার নিজেকে অক্ষম বলে দাবি করে ততবার মেয়েটা এমন রাগ দেখায়। মেয়েকে শান্ত করতে বলে উঠল। কিন্তু আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। বিয়ে হয়েছে বলে থেমে থেকো না। একদিন বড় ডাক্তার হয়ে আমার সামনে দাঁড়িয়েও, যাতে আমি গর্ব করে সবার কাছে বলতে পারি আমার মেয়ে ডাক্তার। কি পারবে না এটা করতে? পারবো, তবে একটা শর্তে। কখনো নিজেকে অক্ষম ভাববে না। তুমি আমার বেস্ট বাবা, বুঝেছো? মেয়ের কথায় মুখের হাসি চড়া হলো নোমান সাহেবের। মাথা ঝাঁকিয়ে বলে উঠল। বুঝেছি। আর তুমিও শুনে রাখো, আমার মেয়ে আমার কাছে বেস্ট। রংটা একটু শ্যামলা, কিন্তু এটাই তাকে আরও সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। নিজেকে আর কখনো কালো বলে দাবি করবে না। বাবার কথায় নিজেও হাসলো নিশাত। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল। তুমি থাকো, আমি আম্মুকে গিয়ে সাহায্য করি একটু। মেয়ের যাওয়ার পানে নিনিমেষ তাকিয়ে রইল নোমানবাবু। তার তোতা পাখির মতো মেয়েটা ভালো থাকলে হয়। আরহান সাহেবের প্রতি ভরসা আছে, তবুও কেন জানি ভয় হয়। এত বড় ঘরে মেয়ে বিয়ে দিয়ে ঠিক করেছ তো তিনি। নিজেকে তার আজকাল ব্যর্থ মনে হয়। তার পা দুটো ভালো থাকলে হয়তো আজ মেয়ের স্বপ্ন পূরণের জন্য অন্যের উপর নির্ভর করতে হতো না। হয়তো এটাই আল্লাহ চেয়েছিলেন, তাই ঘটেছে। নিশাত রান্নাঘরে আসতেই দেখলো তার মা রান্না করছে। নিশাত চায়ের কাপটা রেখে দিয়ে মায়ের পাশে বসলো। বাড়িতে গ্যাসের চুলা থাকলেও তার মা মাটির চুলায় রান্না করছে। এর কারণও আছে। মাটির চুলার আগুনে রান্না করলে তরকারির স্বাদ আরও বেশি হয়। মাকে ডেকে বলে উঠল নিশাত। কি কি রান্না করছো আম্মু? আমি সাহায্য করি। পূর্ণা বেগম তরকারি নাড়াচাড়া করতে করতে মেয়ের দিকে না তাকিয়েই উত্তর দিল। কেন? শ্বশুরবাড়ির লোককে দেখাতে চাইছিস যে তুই তোর মাকে অনেক কাজ করে খাওয়াস। নিশাতের প্রফুল্লতার ভরা মুখটা ছোট হয়ে এলো। এটা কেমন কথা? সে কেন এসব কাউকে দেখাতে যাবে? সে কি কখনো কোনো কাজ করেনি? তার মা তার সাথে এমন করে কেন, তা সে আজও বুঝতে ব্যর্থ। নিজের মেয়েকে কোনো মা বুঝি এমন করে বলতে পারে? সর্বদা তাকে কটাক্ষ করে কথা বলে কেন? শুধু সে মেয়ে বলে? নিশাত কোনো জবাব দিল না, আর না তো মায়ের পাশ থেকে উঠল। বসে বসে টুকটাক কাজ করে দিল। মেয়ের কাজে পূর্ণা বেগম বিরক্ত কিনা বোঝা গেল না, তবে নরম সুরে মেয়ের উদ্দেশ্যে বলে উঠল। তুই যা, ওদের সাথে সময় কাটা, আমি সামলে নেব। আর সকালে রান্নাটা তুই করিস। আমাদের খেতে ডাটার চচ্চড়ি, ওটা তোর হাতেই সুন্দর লাগে। নিশাতের মনটা পুনরায় আনন্দে ভরে উঠল। কটাক্ষ না করে এই কথা শুরুতেই বললেই তো হয়ে যেত, তাহলে তার আর মনটা খারাপ হতো না। এমনটা তার মা সবসময় করে, তাই তো নিশাতের মনে সর্বদা এই প্রশ্নের উদয় হয়, কেন তার মা তার সাথে এমন করে? তার দোষটা ঠিক কোথায়? রাত এখন প্রায় 11টা। গ্রামের রাত 11টা মানে প্রায় মধ্যরাত। রাতে খাওয়া শেষে এতক্ষণ সবাই আড্ডা দিলেও এখন সবাই ঘুমোতে গেছে। নিশাত রুমে এসে পড়েছে মহাবিপদে। তার রুমে কোনো সোফা নেই। এখন সে কি করে ঘুমাবে? আর তাদের বাড়িতে মাত্র 4টে রুম, যার একটা বাবা মায়ের, একটা তার। অন্য একটা গেস্ট আসলে থাকে, যেখানে ওর থেকে থাকতে দিয়েছে। আর একটা রুম কিছু আসবাবপত্র সহ ফাঁকাই করে থাকে। নির্ভর বলছে সে ওখানেই ফ্লোরিং করে শুয়ে পড়বে, কিন্তু তার এখন কি হবে? অর্থিয়াপুর রুমে থাকতে গেলে ও বা কি ভাববে সে? আর যদি মা বাবা দেখে ফেলে তো? নিশাত মাথা উঁচিয়ে তাকাতেই দেখলো রায়ান বসে আছে বিছানায়। তার কোনো ভাবান্তর নেই, বসে বসে ফোন টিপছে। নিশাত চিন্তায় পড়ল। লোকটা আসার পর থেকে তার মা বাবার সাথে বেশি কথা না বললেও যতটুক বলেছে তার নম্র শান্ত সুরে। তার পরিবারের সামনে বুঝতেই দেয়নি সে বিয়েটা বা তাকে মানে না। নিশাত তো এসব শিখিয়ে দেয়নি, তাই তো সে রায়ানের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার মানে তো এই নয় যে মানুষটা তার পাশে ঘুমাতে রাজি হবে। নিজের ভাবনা চিন্তা বাদ রেখে সিদ্ধান্ত নিল অর্থিয়াপুর কাছেই ঘুমাবে। যা ভাবে ভাবুক, পরে না হয় বুঝিয়ে বলবে। ভাবনা অনুযায়ী রুম থেকে বের হতে গেলে রায়ানের কণ্ঠ শুনে থেমে গেল। কোথায় যাচ্ছ? নিশাত পিছু ফিরে তাকিয়ে দেখলো রায়ান এখনো ফোনের দিকে তাকিয়ে আছে। তাহলে তাকে পিছু ডাকলো কেন? শান্তস্বরে উত্তর করলো। অর্থিয়াপুর রুমে যাচ্ছি, ওখানেই ঘুমাবো। এই রুমেই ঘুমিয়ে পড়ো, নিজের বিছানায়। রায়ানের কথা শুনে ভারী অবাক হলো নিশাত।
সে বিছানায় ঘুমালে লোকটা কোথায় ঘুমাবে? অবাক তর রেশ ধরেই বলল। আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? দেখছেন না আমার রুমে কোনো সোফা নেই। রায়ান ফোন থেকে চোখ সরিয়ে নিশাতের পানে নিবিষ্ট করে গম্ভীর স্বরে আওড়ালো। ঘুমোতে বলেছি, চুপচাপ ঘুমাও। নিশাতের হঠাৎ কিছু মনে পড়তেই বলল। আচ্ছা আপনি বিছানায় ঘুমান, আমি নিচে শুয়ে পড়ছি। রায়ান একবার ধমকে উঠল। স্টুপিড, কথা কানে যায় না? বিছানায় ঘুমাতে বলেছি আমি। এমন করে বলায় নিশাতের একটু খারাপ লাগলো। মানুষটার অসুবিধার কথা ভেবেই তো তার চিন্তা হচ্ছিল। নিশাত দমে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। নিশাতকে শুয়ে পড়তে দেখে নিরেট কণ্ঠে জিজ্ঞেস করলো রায়ান। তোমার কাছে কোলবালিশ নেই? না, আমার কোলবালিশের প্রয়োজন হয় না, আব্বুদের রুমে আছে। আপনার দরকার আমি এনে দিচ্ছি। নিশাতের জবাবে বিরক্তি দেখা গেল রায়ানের বদন জুড়ে। তার একটা বাজে অভ্যাস আছে, তার জন্য বালিশ প্রয়োজন ছিল, তাই বলে কি এখন শ্বশুর শাশুড়ির ব্যবহার করা বালিশ ইউজ করবে? ব্যাককাল বউ। নিষাদকে বিছানা থেকে উঠতে দেখে একই স্বরে উচ্চারণ করলো। দরকার নেই, ঘুমো। নিষাদ পুনরায় শুয়ে পড়ল। রায়ান গিয়ে একপাশে শুয়ে পড়ল। রায়ানকে শুতে দেখে নিশাতের একটু পাশে সরে ঘুমালো, যাতে রায়ানের কোনো অসুবিধা না হয়। রাত বাড়ল। জানালা খোলা থাকায় বাইরের শীতল বাতাস এসে ছুঁয়ে দিল ঘুমিয়ে থাকা দুই মানবকে। চন্দ্রের উজ্জ্বল কিরণ এসে আলোয় ভরিয়ে তুলল ছোট রুমটাকে। অস্বস্তিতে পরিপূর্ণ দুটো সত্তা কখন ঘুমে তলিয়ে গেল বুঝতেও পারল না তারা। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বাইরে থেকে পাখিসহ হাঁস মুরগির ডাক ভেসে আসছে। থালা বাসন মাজা ঝনঝন শব্দ হচ্ছে। হয়তো পূর্ণা বেগম উঠে কাজে হাত লাগিয়েছে। সকালের আভা জানালা গলে চোখে মুখে পড়তেই চোখ মেলে তাকালো নিশাত। পিটপিট করে চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। আড়মোড়া ভাঙতে গিয়ে বুঝলো সে কারো বাহুবন্ধনে আবদ্ধ। হালকা উঁচু হয়ে দেখার চেষ্টা করলো সে কোথায় আছে। কোথায় আছে বুঝতে পেরেই বুকের কম্পন বেড়ে গেল নিশাতের। সে যখন রায়ানের বুকের ভেতর লেপ্টে পড়ে আছে। এতটা কাছে তারা কখন এলো? সে এসেছে নাকি রায়ান এসেছিল? আর একটু মুখ কুচিয়ে দেখলো রায়ান তার বালিশে মাথা রেখে আছে। তবে কি সেই এসেছে কাছে? কিন্তু তার ঘুমানোতে এতটা খারাপ নয়। তাহলে গলাটা শুকিয়ে আসলো নিশাতের। লোকটা উঠে এমন অবস্থায় দেখলে কি মনে করবে? ভীষণ অস্বস্তিতে পড়বে নিশ্চয়ই। নিশাত নিজেকে ছাড়িয়ে দূরে সরতে চাইল। রায়ানের বাহুবন্ধন মুক্ত করতে চাইতেই নাড়াচাড়া পেয়ে চোখ মেলে তাকালো রায়ান। রায়ানকে চোখ মেলে দেখতে নিশাত স্থির হয়ে গেল। নয়নে নয়ন মিলল দুজনের। নিশাতের হার্টবিট দুজনে স্পষ্ট শুনতে পেল। নিশাত ভয় পেয়ে দ্রুত রায়ানের হাত ছাড়িয়ে নিয়ে উঠে বসল। জোরে দুটো শ্বাস ফেলে নিচের সাফাই গাইতে ফট করে বলে উঠল। আমি কিন্তু আপনার কাছে যাইনি, আপনিই আমাকে জড়িয়ে ধরেছিলেন। রায়ানের কপালে ভাঁজের সৃষ্টি হলো নিশাতকে সাফাই গাইতে দেখে। নিশাতকে নিজের বুকের ভেতর দেখেই বুঝেছিল এই কাজ তার নিজেরই, কারণ তার অভ্যাস বালিশ জড়িয়ে ধরে ঘুমানো। হয়তো ঘুমের মাঝে এই মেয়েকে বালিশ ভেবে জড়িয়ে ধরেছিল, কিন্তু এই মেয়ে তো আর তা জানে না। আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান দেখে নিল। নিশাতকে সাফাই গাইতে শুনে নিজেও সাফাই দিয়ে বলে উঠল। দেখছো না আমি নিজের জায়গায় আছি, তার মানে তুমি এমন দুঃসাহস দেখিয়েছো? বললেই হলো নাকি? তার নিজের প্রতি বিশ্বাস আছে। সে এমনভাবে ঘুমের ঘরে কাউকে জড়িয়ে ধরতে পারে না। এটা নিশ্চয়ই এই লোকের ভুল, কিন্তু স্বীকার করতে চাইছে না। সেও নিজের দোষ মনে নেবে না, তাই তো তেজ দেখিয়ে বলল। আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন, আমি নিশ্চিত। নিশাতের এত আত্মবিশ্বাস দেখে রায়ানের ইগোতে লাগলো। বিছানা থেকে উঠতে উঠতে আওড়ালো। শোরুমের স্বপ্নেও আমি তোমাকে জড়িয়ে ধরার কথা ভাবি না। এত বড় কথা! তাকে জড়িয়ে ধরলে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। নিজেও বিছানা থেকে উঠে পড়ল। গলার স্বরে তেজ বাড়িয়ে বলল। স্বপ্নে না ভাবলেও বাস্তবে ভেবেছেন, প্রমাণ আমি সচক্ষে দেখেছি। রায়ান তীক্ষ্ণ চোখে তাকালো নিশাতের পানে। কণ্ঠে গম্ভীর ভাব বজায় রেখেই বলল। সকাল সকাল গাঁজা পান করে এসেছো নাকি? নিশাত তেজ ফুলে অবাক হয়ে ফট করে বলে উঠল। গাঁজা পান করে খেতে বুঝি? আপনি খেয়েছেন কখনো? রায়ান মহা বিরক্ত হলো। কি আজব প্রশ্ন! বিরক্তিকর শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বিড়বিড়ালো। কথাটা কানে যেতেই নিশাত পুনরায় চিল্লিয়ে উঠল। এই কি বললেন আপনি? আমি গাঁজাখুরি? রায়ান উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। নিশাত বেকুব হয়ে দাঁড়িয়ে রইল। তেরা লোক তাকে কি বলে গেল। রুম থেকে বের হতে যাবে তখনই ফোনে ভাইব্রেশনের শব্দ হলো। নিশাত বিছানার দিকে তাকাতেই দেখলো রায়ানের ফোনে আলো জ্বলছে। কেউ হয়তো ফোন করেছে। সে কাছে এগিয়ে যেতে যেতেই ফোনটা কেটে গেল।
নিশাত আগ্রহ নিয়ে নিচু হয়ে ফোনের দিকে তাকালো। ফোনের স্ক্রিনে স্পষ্ট মুস্কান নামের কারো নাম্বার থেকে অগণিত ফোন আর মেসেজ। ফোন লক থাকা একটা মেসেজ চোখের সামনে জলজল করে উঠল। বেব, তুই কি অসুস্থ? ফোন ধরছিস না কেন? মেসেজের রিপ্লাইও করছিস না। আমার চিন্তা হচ্ছে তো। প্লিজ কল ব্যাক মি। আর্লি, ওকে? এটা নিশ্চয়ই সে মেয়েটাই হবে, নয়তো এত সকাল সকাল কেউ ফোন বা মেসেজ করতো না। দেখে মনে হচ্ছে কাল থেকে কল মেসেজ করে যাচ্ছে। রায়ান এখানে থাকায় নিশ্চয়ই কথা বলতে পারছে না। লোকটার ভীষণ সমস্যা হচ্ছে নিশ্চয়ই। নিশার ঠোঁট কামড়ে ধরে রুম থেকে বেরিয়ে এলো। তার খারাপ লাগছে এখন, কিন্তু কেন? রায়ানের সমস্যার কথা ভেবে, নাকি রায়ানকে কোনো মেয়ে মেসেজ করেছে বিধায়? উত্তর জেনেও যেন বিশ্বাস করতে চাইল না। নিশ্চুপের রুম থেকে বেরিয়ে গেল সে। নিশাত নিজেদের কলপার থেকে ফ্রেশ হয়ে নিয়েছে। এর মাঝে অর্থী আর নির্ভরও উঠে পড়েছে। নোমান সাহেবের ইচ্ছে জেগেছে নিজেদের পুকুরের মাছ আর নিজেদের বাগানের সবজি দিয়ে সকালের পদগুলোও রান্না হবে। জামাইকে তিনি দেশি জিনিসের স্বাদ উপলব্ধি করাতে চায়। তাই তো সকাল সকাল নির্ভরকে বলেছে পুকুর থেকে মাছ ধরতে। নির্ভর গ্রামের ছেলে হওয়ায় আর অর্ধেকটা জীবন গ্রামেই কেটেছে বিধায় এসব কাজ সে ভালোই পারে। মামার কথা মতো মাছ ধরা জাল নিয়ে ছুটল পুকুরের দিকে। নিশাতের বাড়ির উঠানের পাশে একটা মাঝারি সাইজের পুকুর আছে। নিশাত নিজেদের সবজি বাগান থেকে ডাটার সাথে অন্য সবজি তুলছে, সাথে অর্থীও আছে। নোমানবাবু হুইল চেয়ারে বসে আছে তাদের পাশেই। শাশুড়ি একটা চা বানিয়ে দিতেই তাতে চুমুক দিতে দিতে বাইরে বেরিয়ে এলো রায়ান। দরজা পেরোতেই চোখ পেল নিশাতদের দিকে। সকালবেলা সূর্যের নরম আলোয় ছোট একটা সবজি বাগান থেকে ডাটা তুলতে ব্যস্ত থাকা এক সাধারণ রমণীর পানে তাকিয়ে রইল রায়ান। সেই রমণী থেকে থেকে হেসে বাবা আর ননদের সাথে কথা বলছে। পরক্ষণে নির্ভরের ডাক পেয়ে একটা পাত্র নিয়ে পুকুরের দিকে দৌড়ে গেল। রায়ানের চোখ ঘুরিয়ে সে বরাবর তাকালো। রায়ানের ওই চোখ দুটিতে এখন না আছে বিরক্তি আর না আছে রাগ, শুধু একটা নির্মল দৃষ্টি, যার ভাষা বোধহয় শুধু রায়ানই জানে। নিশাতের দিকে তাকিয়ে থেকেই চাটা শেষ করলো। কাপটা রেখে দিয়ে পা বাড়িয়ে এগিয়ে গেল নিশাতদের দিকে। নির্ভর ছোট বড় অনেক মাছই ধরেছে, সেগুলো পাত্রে রাখতে ব্যস্ত নিশাত, আর রায়ান ব্যস্ত শ্বশুরের সাথে আলাপনে। মাছ ধরা শেষতেই নিশাত তা নিয়ে চলে গেল। মায়ের সাথে মিলে একে একে সব কাজ শেষ করে সকালের রান্নাটা নিশাতই শেষ করলো। সবাই এখন রুমে আছে, তাই তো রান্না শেষ হতেই সব গুছিয়ে রেখে সবাইকে খাওয়ার জন্য ডাকতে গেল। নিশাত সবাইকে ডাকের পর নিজের রুমের কাছে আসতে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। ভেতরে রায়ান ফোনে কারোর সাথে কথা বলছে। রায়ানের মুখ নড়ছে কম, তাই কোনো কথাই শুনতে পেল না নিশাত। হয়তো ওই মেয়েটাই কল করেছে, তাই আর ভেতরে ঢুকলো না। দরজার কাছ থেকে রায়ানকে ডেকে উঠল। আওয়াজ এত নিম্ন যাতে রায়ান শুনতে পেলেও ফোনের বিপরীতের মানুষটা শুনতে না পায়। শুনছেন? রান্না শেষ, খাবার খেতে চলুন। নিশাতের ডাক শুনে ফিরে তাকালো রায়ান। রায়ান শুনতে পেয়েছে দেখে নিশাত ফিরে হাঁটা শুরু করলো। রায়ান ফোনটা রেখে দিয়ে নিশাতের উদ্দেশ্যে ডেকে উঠল। নিশাত শোনো। রায়ানের মুখ থেকে প্রথম নিজের নামটা শুনতে পেয়ে থেমে গেল নিশাত। বুকের ভেতরটা জানি কেমন করে উঠল। রায়ানের দিকে ফিরে জানতে চাইল, কিছু বলবেন? হ্যাঁ, আমার কাজ আছে, তাই বাড়ি ফেরা দরকার। সকালে নাস্তার পরেই বের হতে পারবে? বাড়ি থেকে যাওয়ার কথা শুনতে নিশাতের মনটা খারাপ হয়ে গেল। আজ তো চলেই যাবে তারা, তাহলে এত জলদি যাওয়ার কি আছে? সম্মতি জানিয়ে মন খারাপের সুরে বলে উঠল, ঠিক আছে। নিশাতের মুখটায় আধারে দেখা পেয়ে রায়ান কি মনে করে হঠাৎ বলে উঠল, আচ্ছা, দুপুর পর্যন্ত থাকি, বিকেল হতেই বেরিয়ে পড়বো, কেমন? পুনরায় সিদ্ধান্ত পাল্টাতে দেখে একটি অবাক লাগলো। আর একটু সময় বাবার কাছে থাকতে পারবে বিধায় মনটা খুশি হয়ে গেল নিশাতের। রায়ানের দিকে ফিরে এক টুকরা মোহময় হাসি উপহার দিয়ে আওড়ালো। আচ্ছা ঠিক আছে, আসুন, জলদি খেয়ে যান। বলেই দৌড়ে চলে গেল। সেদিকে তাকিয়ে রায়ান জোরে একটা শ্বাস ফেলল। এই মেয়ে এখানে আসার পর থেকেই দেখছে শুধু দৌড়ায়, না দৌড়ে আস্তে ধীরেও তো যেতে পারে। স্টুপিড একটা। মনে মনে বকে নিজেও চলল খাবার ঘরের উদ্দেশ্যে। সবাই একসাথেই খেতে বসেছে। সবই শাক পাতার আইটেম। ডাটার চচ্চড়ি, পুঁটি মাছ দিয়ে পুঁই শাক, লাউ শাক ভাপা, ছোট ছোট চিংড়ি দিয়ে লাল শাক, এমন আরও অনেক পদ। দেখে ভালোই মনে হলো, তাই তো সব পদই মুখে তুলল রায়ান। ডাটার চচ্চড়ি সাধারণ একটু ঝাল হয়, আর রায়ান ঝাল খায় না, তবু আজ বিনা বাক্যে ব্যয় খেয়ে নিল। নোমান সাহেব খেতে খেতে মেয়ের প্রশংসায় জামাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, রান্নাগুলো সুন্দর হয়েছে না বাবা? মাকে সাহায্য করার পাশাপাশি মাঝে মাঝে আমাকেও এসব রান্না করে খাওয়াতো। তাই তো আমার মেয়েটা ভালোই রান্না শিখেছে। তবে তোমাদের শহরের আইটেম কেমন রাঁধতে পারে
তা বলতে পারছি না। বাবার মুখে প্রশংসা শুনে একটু লজ্জা পেল নিশাত। সে এত ভালোও রাঁধে না। বাবা একটু বেশি বেশি বলছে এই লোকটার সামনে। রায়ান কোনো প্রত্যুত্তর করার আগেই অর্থী উৎফুল্লতার সহিত বলল, আপনি ঠিকই বলেছেন আঙ্কেল, রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে। ভাবি যে এত ভালো রান্না পারে তা তো আমরা জানতামই না। প্লিজ যাওয়ার সময় কিছু সবজি দিয়ে দেবেন, যাতে বাড়ির সবাইকে ভাবি রান্না করে খাওয়াতে পারে। সে তুমি না বললেও দিতাম আম্মু। যাওয়ার সময় তোমার আন্টি তুলে দিবে। অতি হেসে খাবারগুলোর স্বাদ আস্বাদন করতে লাগলো। সবাই হাসি আড্ডার মাঝেই সকালে নাস্তা শেষ করলো। দেখতে দেখতে বিকাল গড়ালো। দুপুরের দিকে যাওয়ার কথা থাকলেও হয়ে ওঠেনি। নোমানবাবু জামের জন্য দুপুরেও বিশাল আয়োজন করেছিলেন। দুপুরে খাবার খেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর এত হ্যাভি খাবার খেয়ে রেস্ট না নিয়ে কারো যাওয়ার ইচ্ছে হয়নি। নিশাত রেডি হয়ে বাবাকে সাথে নিয়ে বের হলো। ছোট টিনের গেটটার কাছে সবাই উপস্থিত। নিশাতের মুখটাতে কেমন অমাবস্যার কালো আধারে ঢেকে দিয়েছে। যাওয়ার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু যেতে তো হবেই। বাবাকে হাজারটা উপদেশমূলক বাণী শুনিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল, আসছি আম্মু, ভালো থেকো আর আব্বুকে দেখো। পূর্ণা বেগমকে একটু দুঃখী দেখালো, তবে গলার স্বরে গাম্ভীর্য ভাব বজায় রেখে বলল, তুমিও ভালো থেকো, জলদি এসে ঘুরে যেও আবার। সবার থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে দাঁড়ালো। অর্থী মিনমিন করে নির্ভরের পাশে গিয়ে দাঁড়ালো। ছেলেটা নাকি আজ থাকবে এখানে, তাতে একটু মন খারাপ অর্থীর। আজ ফিরলে তো তাদের সাথে যেতে পারত। সে মন খারাপটা নির্ভরকে বুঝতে না দিয়ে আলতো হেসে মজার সুরে ডেকে বলল, এই সিনিয়র ভাইয়া, জলদি শহরে ফিরে যাইয়েন। মনে রাখেন, আপনাকে ভার্সিটি প্রাঙ্গণে না দেখলে একজনের মন ভীষণ খারাপ হয়ে যায়। আসছি, ভালো থাকেন। বলেই দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। নির্ভর বিড়বিড় করে উঠল। আত পাগল একটা। রায়ান শাশুড়িকে সালাম জানিয়ে শ্বশুরমশাইকে সালাম জানাতেই নোমান সাহেব আবদার করে বলে উঠল, আমার মেয়েটাকে দেখো বাবা, ও তোমার কাছে খুব বেশি বায়না ধরবে না জানি। মাঝে মাঝে একটু দুষ্টুমিও করে ফেলতে পারে, তখন ওকে সামলে নিও। রাগ করে বকো না। আমার একটাই মেয়ে বাবা, ওকে আগলে রেখো। এমন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা নেই রায়ানের। তবুও ভদ্র ছেলের মতো মাথা নেড়ে সম্মতি দিল। আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না আপনারা, নিশাত ভালো থাকবে। নোমানবাবু সম্মতি দিতেই গাড়ির কাছে গেল। নিশাত পেছনে বসতে যেতেই রায়ান অর্থীকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই তোদের কি আমাকে ড্রাইভার মনে হয়? একজন সামনে বস। অর্থী ভাইয়ের কথা শুনেও না শোনার ভান করল। নিশাত ইতিউতি করে ফ্রন্ট সিটে উঠে বসতেই রায়ান গাড়িতে উঠে দ্রুত গাড়ি স্টার্ট দিল। সন্তান নামতে শুরু করেছে ধরনীতে। গাড়ি চলতে শুরু করতে নিশাত জানালা দিয়ে মুখ বের করে বাবা মাকে দেখার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। মন খারাপ করে সিটে মাথা এলিয়ে চুপচাপ বসে রইল। প্রায় 3 ঘন্টা অধিক সময় পেরোতে বাড়ির কাছাকাছি এলো রায়ানের গাড়ি। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, তাই আস্তে আস্তে ড্রাইভ করেই ফিরেছে রায়ান। রাস্তার অর্ধেক পথ অর্থী আর নিশাত বকবক করতে করতে এসেছে। সামনে পেছনে থেকে এত গল্প করায় রায়ান রেগে ধমক দিতেই দুজন চুপ। এখন সব শান্ত, কারণ দুটোই ঘুমিয়েছে। গেট পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে গাড়ি থামালো রায়ান। নিশাতের দিকে ঘুরে তাকালো। মেয়েটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রায়ান ডাকতে ইচ্ছে হলো না কেন জানি ওই ঘুমকুমারীকে, তবু আস্তে ধীরে ডেকে উঠল, নিশাত শুনছো? আমরা এসে গেছি, ওঠো। ডাক শুনে নিশাত চোখ মেলে তাকালো। আশেপাশে তাকিয়ে বুঝলো তারা চলে এসেছে। ঘুমে চোখ মেলতে কষ্ট হচ্ছে, তবুও ঘুম ঘুম চোখ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। অর্থীকে ডেকে তুলে দুজনে ভেতরে ঢুকলো। রায়ান ব্যাগ দুটো নিয়ে তাদের পেছন পেছন চলল। নেওয়াজ বাড়ির অনেকেই নিচে বসে আছে। ডিনার বোধহয় শেষ। অর্থী এসে উপরে চলে গেল। নিশাত সবাইকে সালাম জানালো। নিশাতকে ঘুমে ঢুলুঢুলু করতে দেখে রিমি নেওয়াজ বলে উঠল, দেখে মনে হচ্ছে খুব ঘুম পেয়েছে তোমার। দ্রুত কিছু খেয়ে তুমি বরং রুমে যাও, ঘুমিয়ে পড়ো। নিশাত মাথা নত রেখে নিস্তেজ গলায় বলল, আমি খাবো না। আচ্ছা যাও তাহলে ঘুমাও, রাতে ক্ষুধা পেলে কিছু খেয়ে নিও। পারমিশন পেতে নিশাত চলে গেল। রাতের খাবারটা আর খেলো না, তার সত্যি ঘুম পেয়েছে। রায়ান নিজেদের ট্রলি নিয়ে উপরে উঠতে উঠতে মাকে ডেকে উঠল। আম্মু গাড়িতে অনেক সবজি পাঠিয়েছে ও বাড়ি থেকে, কাউকে নিয়ে আসতে বলো। বলে নিজেও রুমে চলে এলো। রুমে ঢুকে নিশাতকে সোফার দিকে এগিয়ে যেতে দেখে আদেশ দিল,
বিছানার উপর শুয়ে পড়ো। নিশাত কি বুঝলো কে জানে, বিছানার দিকে এগিয়ে গেল। একটা হামি ছেড়ে বিছানায় উঠে রায়ানকে উদ্দেশ্য করে ঘুমে ঢুলু ঢুলু করে জিজ্ঞেস করলো। তাহলে আপনি কোথায় ঘুমাবেন? সোফায় বুঝি? রায়ান নিজের পোশাক নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে ধমকে উঠল। আমাকে নিয়ে ভাবতে বলেছি স্টুপিড? যা বলেছি তাই করো। ঘুম ভাঙার পরে আমাকে নিয়ে ভেবো। ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো নিশাত। সে বিছানায় ঘুমালে রায়ান কোথায় ঘুমিয়েছিল। কাল তার এত ঘুম পেয়েছিল যে রাতের কথা ঠিকমতো স্মরণে নেই। সে দুপুরে খেয়েছিল কাল, তারপর আর পেটে কিছু পড়েনি। ক্ষুধায় পেটের ভেতরে ডেকে উঠল। নিশাত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে এলো। রায়ানকে রুমের কোথাও দেখতে পেল না, হয়তো সকালে ওয়ার্কআউটে বেরিয়েছে। নিশাত ক্ষুধার তীব্রতা বেশি করে অনুভব করতেই নিচে নেমে এলো। নিচে কাউকে দেখতে না পেয়ে সরাসরি কিচেনে ঢুকলো। রিমি নেওয়াজ আর সাথী নেওয়াজ কিচেনে উপস্থিত। দুইটা কাজের মেয়ের তাদের সাথে কাজে হাত বুলিয়ে দিচ্ছে। নিশাত রিমি নেওয়াজের পাশে দাঁড়িয়ে ডেকে উঠল। আম্মু শুনছেন? পুত্রবধূর ডাক শ্রবণ হতেই পিছু ঘুরে নিশাতের পানে তাকিয়ে বলল। বলো, কিছু প্রয়োজন তোমার? নিশাতের সামান্য লজ্জা লাগলো, তবে খিদের তাড়নায় সে লজ্জাকে পায়ে মারিয়ে বলে উঠল। আমার খুব খিদে পেয়েছে, খাওয়ার কিছু আছে? কথাটা শুনতেই পাশ থেকে সাথী বেগম কটাক্ষ সুরে বলে উঠলেন। তা বলেন শেহজাদে, সকাল সকাল আপনার কি খেতে ইচ্ছে হচ্ছে? আমি আপনাকে তৈরি করে দিচ্ছি। কথাটায় কটাক্ষের আবহাওয়া বুঝতে পেরেও নিশাত তার দিকে ফিরে আবদার জুড়ে দিল। ঠিক আছে চাচি, আপনি আমার জন্য 2টো ডিমের অমলেট আর 2টো সাদা রুটি তৈরি করে দিন, আমার এতেই হবে। সাথী বেগমের মুখটা দেখার মতো হলো। এ মেয়ের জন্য অনুরূপ দেখছেন তিনি। কটাক্ষের পরিবর্তে মেয়ে হাসি মুখে এমন আবদার জুড়ে দিবে তা তিনি কল্পনাতেও আনেননি। সাথী বেগম আর কাজের মহিলা দুটো আড়ালে হালকা হাসলো। তখনই কিচেনের দরজার কাছে ভেসে এলো রায়ানের কণ্ঠস্বর। আম্মু আমার জন্য একটা কফি বানিয়ে পাঠিয়ে দাও। নিশাত ঘুরে তাকালো সেদিকে। লোকটা ঘেমে নিয়ে আছে, নিশ্চয়ই ওয়ার্কআউট করেই ফিরেছে। রায়ান কথা শেষ করেই চলে গেল। শাশুড়িকে কফির পানি বসাতে দেখে নিশাত হাতে হাতে জিনিস এগিয়ে দিয়ে সাহায্য করলো। কফি তৈরি হতে কফির কাপটা নিশাতের হাতে দিয়ে বলল। আমি অমলেট আর রুটি তৈরি করছি, তুমি ততক্ষণে এটা রায়ানকে দিয়ে এসো। নিশাত বলতে চাইলো আপনার ছেলে আমার হাতের কফি খায় না। আবার ভাবলো তাদের বাড়িতে তার হাতের বানানো চা খেয়েছিল, তাহলে এখন তো শুধু নিয়ে যাচ্ছে, আজ খেলেও খেতে পারে, আজ না খেলে আর কখনো নিয়ে যাবে না। নিজের মতো ভাবনা শেষে কফির কাপটা হাতে নিল। কিচেন থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চস্বরে বলে উঠল। আমার আর চাচি শাশুড়ির হাতের রান্না খেতে চাই আম্মু। তিনি কত শখ করে বলেছেন আমাকে রেঁধে খাওয়াবেন, আমি না খেলে তো তিনি কষ্ট পাবেন। সাথে নেওয়াজ সেদিকে কটমাট করে তাকালো। কত বড় ফাজিল মেয়ে ভাবা যায়, তাকে নিয়ে ঠাট্টা করছে, সাহস কত বড়। নিশাত রুমে ঢুকে রায়ানকে কোথাও দেখতে পেল না। ভাবলে ইফাকে কফি রেখে চলে যাবে। তখনই রায়ান ওয়াশরুমে দরজা খুলে বের হলো। রায়ানকে দেখতে পেয়ে নিশাত দ্রুত বলে উঠল। আম্মু আপনার জন্য কফি নিয়ে আসতে বলল, তাই এনেছি। খেতে না চাইলে বলুন, আমি ফেরত নিয়ে যাচ্ছি। রায়ান নিশাতকে পাশ কাটিয়ে কাবারের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর স্বরে আওড়ালো। কফি রেখে যাও। কফির কাপটা টেবিলের উপর রেখে দিল। ঠোঁটের কোণে হালকা হাসির দেখা মিলল আজ। তার আনা কফি খেতে রাজি হয়েছে দেখে। কিছু একটা মনে পড়তে নিশাত হঠাৎ জিজ্ঞেস করল। আপনি কাল কোথায় ঘুমিয়েছিলেন? লাইব্রেরি রুমের সোফায়। এত সংক্ষিপ্ত উত্তর পেয়ে মুখ বাঁকালো নিশাত। গোমরা লোকটার সাথে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে ছুটে এলো কিচেনে। খোদায় তার পেট চুচু করছে। নিশাত ফিরতেই সাথী বেগম অমলেটের একটা প্লেট ধরিয়ে দিয়ে রুষ্টকণ্ঠে বলল। নাও তোমার অমলেট, আমি বানিয়েছি, এখন গেল ভালো করে। নিশাত হাসি মুখে তা গ্রহণ করলো। নিশাতকে হাসতে দেখে সাথী বেগম আরও রুষ্ট হলো। নিশাত শাশুড়ির থেকে গরম গরম রুটি নিয়ে কিচেনে দাঁড়িয়ে সবার সামনে খেতে শুরু করে দিল। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে নেওয়াজ বাড়ির প্রত্যেকটা সদস্য। নিশাত তখন খেয়েছে বিধায় এখন শাশুড়িদের সাথে মিলে সবাইকে খাবার সার্ভ করছে। রিমি নেওয়াজ এতে বাধা দেয়নি। আস্তে আস্তে মেয়েটির সব কিছুতে মানিয়ে নেওয়া প্রয়োজন। অর্থিত খেতে আসতে শুরু করেছে ভাবির হাতের রান্নার প্রশংসা। এটা সেটা বলে মাতিয়ে রেখেছে খাবার টেবিলটাকে। অর্থের কথা শুনে আয়ান আফসোস নিয়ে বলে উঠল। ইস, আমি মিস করে গেলাম ভাবির হাতের রান্না। আয়ানকে অসহায় ফেস বানাতে দেখে অর্থে বিশ্বজয়ের হাসি দিল। আরহান সাহেব গর্ব করে বলল। কিন্তু আমি মিস করিনি। গ্রামে যাওয়ার পর একবার
আমাকেও রান্না করে খাওয়াইছিল। আয়মান সাহেব মাঝখান থেকে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল। তাহলে আমরা কেন বাকি থাকবো? আমাদেরও জলদি একদিন রান্না করে খাওয়ায়ও আম্মা। আমাদেরও তো জানা দরকার বাড়ির বড় বউয়ের হাতের রান্নার স্বাদটা ঠিক কেমন। নিশাত এত এত প্রশংসা একটু লজ্জা পেল। মুস্কি হেসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা সবাই একটু বেশি বেশি বলছেন। ওই টুকটাক একটু রান্না জানি আর কি, সব কিছু রাঁধতে জানি না। এসব ব্যাপারে রিমি বেগমের মধ্যে কোনো ভাবান্তর দেখা না গেলেও সাথী বেগম নির্লিপ্ত চিত্তে খেতে থাকা রায়ানের উদ্দেশ্যে রসতক স্বরে জিজ্ঞেস করল, কি রে রায়ান, সবাই এত প্রশংসা করছে, তা তুই বললি না তোর বউয়ের হাতের রান্নার স্বাদ কেমন? রায়ানের ভাবগতি ঠাওর করা গেল না। নিচের দিকে তাকিয়ে খেতে খেতেই নির্লিপ্ত স্বরে আওড়ালো, খেয়েছি যখন তার মানে ভালোই ছিল। নিশাত ছোট ছোট আঁখিতে তাকালো রায়ানের দিকে। সাধে কি আর তেরা লোক বলে? সরাসরি বললেই হয় খাবারগুলো ভালো লেগেছিল। আর দেখো, স্বরে কোনো রসকাস নেই, যেন কেউ জোর করিয়ে কথাটা বলিয়েছে। গোমরা মুখ একটা। নিশাত আম্মু, তোমার ভর্তির সমস্ত কার্যক্রম আমি সম্পূর্ণ করে এসেছি। 2 দিন বাদেই ক্লাস শুরু হবে। এখান থেকে পড়াশোনা শুরু করে দাও, বুঝেছো? শ্বশুরের হঠাৎ কথা বলা শুনতেই বিস্ময়কর দৃষ্টিতে তাকালো নিশাত। তার ভর্তি হয়ে গিয়েছে, তার মানে সে এখন থেকে একজন মেডিকেল স্টুডেন্ট। তার স্বপ্নের শুরু হয়ে গেছে। মনটা পুলকিত হলো ভাবতেই। কৃতজ্ঞতা জানিয়ে হাসি মুখে বলে উঠল, ধন্যবাদ আব্বু। আচ্ছা, ধন্যবাদ দিচ্ছ কেন? বাবা হয়ে মেয়ের জন্য এটুকু তো করতেই হতো। আর তোমার যা প্রয়োজন রায়ানকে বলবে, ও এনে দিবে। না এনে দিলে আমাকে বলবে, কেমন? নিশাত সম্মতিতে মাথা নাড়ালো। আয়ান খাওয়ার ফাঁকে নিশাতকে উদ্দেশ্য করে বলল, ভাবি, ডাক্তার হওয়া কিন্তু এত সহজ নয়। শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে। কখনো কোনো সাহায্য লাগলে আমাকে নির্বিঘ্নে বলবেন, কেমন? আমি সব সময় ফিরি তোমার জন্য। আচ্ছা। রায়ানের খাওয়া শেষ। হাত মুছে আয়নের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আর চোখে একবার নিশাতের পানে তাকালো। কাউকে কিছু না বলে দ্রুত পায়ে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে আরহান সাহেব ডেকে উঠল। রায়ান শোনো। রায়ান পিছু ফিরে বাবার দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতেই আরহান সাহেব পুনরায় বলল, কাল তো ছুটির দিন, তোমার বন্ধুদের ইনভাইটেশন দাও লাঞ্চ অথবা ডিনারের জন্য। বিশেষ করে আবিদকেও বলবে, ও যেন আমার সাথে দেখা করে। রায়ানের কপালে দুটো ভাঁজের সৃষ্টি হলো। গম্ভীর স্বরে জানতে চাইল, ওই পাগলের সাথে তোমার কি দরকার? দরকারটা আমি আর সেই পাগলই বুঝে নিব। তুমি শুধু তাকে আসতে বলে দিও। বাবার তেড়া উত্তর শুনে আর কথা বাড়ালো না রায়ান। পেছন ঘুরে গটগট পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়ি থেকে নেমে মেডিকেলে প্রবেশ করতেই কোথা থেকে আবিদ দৌড়ে এসে থামলো রায়ানের সামনে। আবিদকে দেখে ভ্রুকুটি করে চাইল রায়ান। বিরক্তির সহিত বলল, তোদের প্রবলেমটা কি বলতো? সবসময় এত দৌড়াস কেন? আবিদ একটু ভাবুক হয়ে প্রশ্ন করল। আমি ছাড়া আর কেউ দৌড়ে দৌড়ে চলে রে। ভুল মানুষের সামনে ভুল কিছু বলে ফেলেছে বুঝতে পেরে গলা খাকারি দিয়ে গমগমে সুরে তুলে বলল, কেউ না, সামনে থেকে সর। আবিদ সামনে থেকে সরে রায়ানের পাশাপাশি চলতে শুরু করলো। যেতে যেতে প্রশ্ন করল, এত জলদি শ্বশুরবাড়ি থেকে ফিরে এলি? তা কেমন কাটলো শ্বশুরবাড়িতে? শুনে আফসোস করে কি করবি? নিজে একটা বিয়ে কর, তারপর শ্বশুর বাড়ি গিয়ে অভিজ্ঞতা অর্জন করে দেখ কেমন লাগে। কথা বলতে বলতে দুজন রায়ানের কেবিনে প্রবেশ করলো। রায়ানের তেড়া কথা পরিবর্তে আবিদ ভাব দেখিয়ে বলল, সে তো তুই না বললেও আমি বিয়ে করব, কিন্তু তোর অভিজ্ঞতা জানতে চাইছি, বল না। রায়ান কোনো প্রত্যুত্তর করবে তার আগে মুস্কান কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে অস্থির হয়ে বলল, এই রায়ান, তোর কি হয়েছে বলতো? আমার ফোন কেন ধরছিস না? আর কোথায় ছিলি তুই 2 দিন? ঠিক আছিস তো তুই? মুস্কান উদ্গ্রীব হয়ে রায়ানের সামনে দাঁড়ালো। রায়ানের কপালে হাত ছোঁয়াতে চাইল, কিন্তু রায়ান মাথাটা পিছিয়ে নেওয়াতে আর সক্ষম হলো না। রায়ান সামনে থেকে সরে চেয়ারে বসে উত্তর করল, ঠিক আছে, আমি আর ব্যস্ত ছিলাম তাই ফোন ধরতে পারিনি। এত ব্যস্ত ছিলি যে একটা রিপ্লাই করারও সময় পাসনি? তীক্ষ্ণ রাগেশ্বরে বলে উঠল কথাটা মুস্কান। এমনিতে তার ফোন আর মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না 2 দিন ধরে। তার উপর এখন আবার আবিদের সামনে তাকে ইগনোর করলো। এটাই তার রাগের কারণ? রায়ান ছোট এক শব্দে উত্তর করল, হ্যাঁ। মুস্কান ভেতরে ভেতরে রেগে ফেটে পড়ল। তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করে হাসি মুখে বলে উঠল, আচ্ছা, মেনে নিলাম তুই ব্যস্ত ছিলি।
তা তুই আমাকে কি যেন বলতে চেয়েছিলি? তা তো আর বললি না, এখন বল। আবিদ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। মুস্কানের বলা কথাটা শুনতে রায়ানের কাছে গিয়ে নিচু হয়ে ফিসফিস করে বলল। এখন সময় বিয়ের কথাটা বলে দে। রায়ানের মধ্যে কোনো ব্যস্ততা দেখা গেল না। ধীরে সুস্থে কিছু একটা ভাবল। পরক্ষণেই হঠাৎ বলে উঠল। আমার বিয়ে হয়ে গেছে। রুমের ভিতর যেন একটা বাজ পড়ল। আকস্মিক কথায় মুস্কান আশ্চর্য হয়ে তাকালো। তার পা দুটি যেন টলে উঠল। বুঝতে পারেনি এমন করে ধীরস্বরে উচ্চারণ করলো। মানে? আবিদ খ্যাক করে আওড়ালো। মানে আবার কি? বাংলা ভাষায় সহজ করে বলছে, বুঝতে পারছিস না? এই রায়ান, ওকে তুলেও ভাষায় বুঝিয়ে বলতো। এমন সিরিয়াস মুহূর্তে আবিদের এমন কথায় অন্য কেউ হলে হয়তো হেসে দিত, কিন্তু রায়ানকে পুরোপুরি স্বাভাবিক লাগলো। মুস্কান খেয়ে ফেলা চোখে তাকালো আবিদের দিকে। রায়ান আবারও নির্লিপ্ত স্বরে আওড়ালো। অন্য একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তাও ঠিক 6 দিন আগে। বলে উঠে দাঁড়ালো রায়ান। ক্লাসে যেতে হবে। একটু এগিয়ে আসতে মুস্কান ছল ছল দুটো নয়ন তুলে দাঁড়ালো রায়ানের সামনে। ভেজা স্বরে জিজ্ঞেস করলো। এটা তুই কি করে করতে পারিস রায়ান? আমার কথা কিভাবে ভুলে গেলি তুই, বল না, কিভাবে করলি তুই এমনটা? প্রত্যুত্তরে রায়ানের ভাবলেশীন বাক্য ভেসে এলো। যেভাবে অন্যরা করে ঠিক সেভাবে। যদি না জেনে থাকিস কিভাবে করে, তাহলে তুই একটা বিয়ে করে দেখে নে কিভাবে বিয়ে করে। মুস্কান এমন ভাবলেশীন কথায় রাগে ফুঁসে উঠল। দুহাতে রায়ানের জামার কলারটা আঁকড়ে ধরে আক্রোশপূর্ণ স্বরে বলল। মজা করছিস তুই আমার সাথে, তাই না? তুই কি অন্য মেয়েকে বিয়ে করলি? তোর বিয়ে তো আমার সাথে হওয়ার কথা ছিল, তাহলে অন্য মেয়েকে কি করে বিয়ে করতে পারলি তুই? তুই আমায় কথা দিয়েছিলি বিয়ে করবি, তুই আমায় কিভাবে পারলি তুই এমনটা আমার সাথে করতে? মুস্কানের বলা কথাগুলো চুপচাপ শুনে এক হাতে সাহায্যে তার জামার কলার ধরা মুস্কানের হাত দুটি ছাড়িয়ে নিল। শান্ত স্বরে বলল। তোকে বিয়ে করবে এমন কোনো কথা তোকে দিয়েছিলাম বলে আমার মনে পড়ছে না। যাই হোক, আদিব তোকে পুরো ঘটনা বুঝিয়ে বলবে। আমাকে ক্লাসে যেতে হবে। মুস্কান পুনরায় রাগত্ব স্বরে বলল। হয়তো আমাকে কথা দিসনি, কিন্তু কখনো আমায় ইগনোরও তো করিসনি। তাহলে আমি তো হ্যাঁই ভাববো, তাই না? তাহলে কেন করলি তুই এমন? অন্য কাউকে কি করে বিয়ে করলি তুই, বল? মুস্কানকে এত চিৎকার করতে দেখে রায়ানের রাগ হলো। দো আঙুলের সাহায্যে কপালে হালকা স্লাইড করলো। মেজাজ ঠিক রেখে মুস্কানকে বোঝানোর স্বরে বলল। এটা একটা হাসপাতাল, সো এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। আমরা এই বিষয়ে অন্যত্র কথা বলবো, ওকে? এখন আসছি। বলে চলে গেল রায়ান। শুধু যেতে যেতে আবিদকে উদ্দেশ্য করে বলে গেল। সন্ধ্যায় সবাইকে মিট করতে বলিস। মুস্কান সেখানে একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার কষ্ট আর তার এত নির্লিপ্ততায় রাগে দুঃখে মুস্কান কেঁদে উঠল। আবিদ একপাশে দাঁড়িয়ে মুস্কানের দিকে অসহায় চোখে তাকালো। যতই হোক মুস্কান তার বন্ধু। আবিদের খারাপ লাগলো মুস্কানকে কাঁদতে দেখে, কিন্তু আর কী বা করার আছে। আবিদ শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। যা হয় তা বোধহয় ভালোর জন্যই হয়। মুস্কানের সাথে এটা বোধহয় হওয়ারই ছিল। হাতির ঝিলায় খোলা আকাশের নিচে বসে আছে 4 বন্ধু, রায়ান, আবিদ, আকাশ আর প্রান্ত। রাত এখন প্রায় 10টা। 4 বন্ধুর হাতে অল টাইম চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত। এরা 4 জনই প্রতিষ্ঠিত, আর প্রান্ত ব্যতীত 3 জনেই উচ্চ মধ্যবিত্ত পরিবারের। তবু এদের স্কুল লাইফ থেকে অভ্যেস যেখানেই আড্ডা দিক না কেন একটা সস্তা চায়ের দোকান থেকে চা কিনে এনে আড্ডা দিতে দিতে তার স্বাদ আস্বাদন করা। 4 জনেই হাই স্কুলের ফ্রেন্ড। কলেজ শেষে রায়ান আর আবিদ ডাক্তারি পেশাকে বেছে নিয়ে মেডিকেলে ভর্তি হলেও প্রান্ত আর আকাশ পাবলিক ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে। সময়ের সাথে সবাই আলাদা হলেও মাঝে মধ্যে এমন আড্ডা দিতে ভুলেনি। রায়ান ডাক্তারি পাশ করে বিদেশ থেকে পিএইচডি করে আসার পরেও এই অভ্যেস অপরিবর্তিত আছে। অভ্যেসটা যেন কেউ চেঞ্জ করতে পারেনি, আর না তো নিজেদের বন্ধুত্ব নষ্ট হতে দিয়েছে। এদের কলেজ লাইফের আরও 2টো বন্ধু মুস্কান আর নিধি। মুস্কানও ডাক্তার, তবে নিধি একজন শিক্ষিকা। এদের সবার মাঝে নিধি আর আকাশের বিয়ে হয়েছে অনেক আগেই। আকাশের একটা বাচ্চাও আছে। রায়ান একটু আগেই হাসপাতাল থেকে আসতে পেরেছে। মিনিট 20 হবে সবাই আড্ডায় মশগুল হয়েছে। সবাই টুকটাক কথা বললেও রায়ানের দৃষ্টি তার থেকে অনেক দূরে অবস্থিত চন্দ্রের পানে। দৃষ্টি সেদিকে থাকলেও বন্ধুত্বের সব কথাই তার কর্ণগোচর হচ্ছে। আবিদ চা পান করতে করতে সবার উদ্দেশ্যে বলে উঠল। জানিস, আজ মুস্কানকে রায়ান বিয়ের খবরটা বলে দিয়েছে। বেচারি কান্না করেছিল, আমার ভীষণ খারাপ লাগছিল। বলে মুখটাকে একটু দুঃখী বানিয়ে নিল। রায়ান মুস্কানকে বিয়ের কথা জানিয়েছে, এটা শুনে সবাই যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে মুস্কানকে কাঁদতে দেখে।
আবিদের খারাপ লেগেছে শুনে। সবাই আশ্চর্য হয়ে তাকালো আবিদের দিকে। এমন তাকানোতে আবিদ ভেবাচাকা খেয়ে গেল। বোকা হেসে বলে উঠল, কি এভাবে আমার দিকে দেখাচ্ছিস কেন? চেহারা বেড়েছে আমার? প্রেম করবি? শান্ত প্রান্ত বাদে তোদের দুটোরই বউ আছে, তাই নজর ঠিক কর। প্রান্তের বিষয় আলাদা, ও নজর দিতেই পারে। আবিদের কথায় বিরক্ত হয়ে তার থেকে চোখ সরিয়ে আবারও আকাশের দিকে তাকালো রায়ান। প্রান্ত রাগ দেখিয়ে বলল, আমার কথা আলাদা কেন? তুই গিয়ে নাকি শালা, নাকি আমাকে গিয়ে মনে করছিস? আবিদ কাঁধ নাচিয়ে ভাব দেখিয়ে বলল, আমি কেন গিয়ে হব? তবে তোকে নিয়ে বিশ্বাস নেই। বুড়ো হয়ে গেলি, তবুও একটা মেয়ে পটাতে পারলি না। কিছু হয় না তোর দ্বারা। তা তুমি কয়টা বাল ছেড়েছো শুনি? প্রান্তর আবিদের তর্ক বিতর্ক থামাতে আকাশ বাধা দিয়ে বলল, তোদের আজাইরা আলাপ বাদ দে ভাই। আমি ছাড়া এখানে একটাও কাজের নয়। শুধু বিয়ে নয়, আমার একটা বাচ্চাও আছে, তাই আমাকে দেখে শেখ কিছু। একটু থেমে আবিদের উদ্দেশ্যে বলল, তবে তুই যে মুস্কানকে কাঁদতে দেখে কষ্ট পেয়েছিস, এটা মেলা আশ্চর্যের ব্যাপার ভাই। আবিদ একটু বিরক্তি নিয়ে বলল,